গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি জেল পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 14 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 13টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে আসো। ডেসক্রিপশন বক্সে মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। আর প্রত্যেককে বলছি, প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, সেই ক্লাসগুলো অন্তত নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে, না হলে প্রথম দিকের ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছে বা যে কোশ্চেনগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে ভুলে যাবে। আরেকটা কথা বলি, প্রতিদিনই বলা হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, আর যে কোশ্চেনগুলো তোমাদের পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু অতি অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? তো এটা বহুবার পড়িয়েছি কোশ্চেনটা। ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। ভূপাল কোন স্টেটে অবস্থিত? ভূপাল মধ্যপ্রদেশে অবস্থিত। তো মধ্যপ্রদেশে 1984 সালে ভূপালে কি হয়, কার্বাইড কারখানা, কার্বাইড কারখানার নাম কি? ইউনিয়ন কার্বাইড কোম্পানি। ইউনিয়ন ইউনিয়ন কার্বাইড ইউনিয়ন কার্বাইড কোম্পানি ছিল। এই ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে কি হয়, গ্যাস লিক হয়। তো কোশ্চেন দেয় যে কোন গ্যাস লিক হয়েছিল এই ভূপাল গ্যাস দুর্ঘটনায়। তো অপশানে অনেক সময় MIC থাকে, বা অনেক সময় এর ফুল ফর্ম জানতে চাই। তো ফুল ফর্মটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট গ্যাস দুর্ঘটনায় ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এবং এখানে কিন্তু এই দুর্ঘটনা যেদিন হয়েছিল, দুর্ঘটনাটা কবে হয়? 1984 সালে 2 ডিসেম্বরের ঠিক রাত্রে হয়েছিল। তো 2-3 ডিসেম্বরের রাত্রে বলতে পারো, রাত্রে হয়েছিল দুর্ঘটনাটা, এবং এর ফলে বহু মানুষ, প্রায় 2000 মতো লোক কিন্তু সেই বিষাক্ত গ্যাসে কিন্তু মারা গিয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ধরনের? অপটিক্যাল ফাইবার বলতে তোমরা দেখে থাকবে, ফাইবার কেবলের মাধ্যমে যে ইন্টারনেট বাড়িতে আসে সেটাকেই বলা হয় কি, অপটিক্যাল ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবারে কোন কার্যনীতির মাধ্যমে ইন্টারনেট চলে? তো মাথায় রাখবে, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিন্তু আলো, মানে লাইট কিন্তু এখান থেকে অপর প্রান্তে পৌঁছানো হয়। তো সেটা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে। এবং এই লাইটটাকে ইন্টারনেটে কনভার্ট করে ONU বলে একটা ডিভাইস দেখবে লাগানো থাকে তোমাদের ওয়াইফাই এর আগে, সেইটা কিন্তু এই লাইটটাকে ইন্টারনেটে কনভার্ট করে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বহুবার এক্সামে দেয়, সেটা কি? মরীচিকা। তো মরীচিকা থেকে এইভাবে কোশ্চেন দেবে যে মরীচিকা কিসের উদাহরণ? তো অ্যান্সার হয়ে যাবে, মরীচিকা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেন। সুলতানি যুগে ভারতের অন্তর্বাণিজ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কার বিবরণ থেকে? তো সুলতানি যুগে ভারতের অন্তর্বাণিজ্য বিবরণ জানা যায় ইবন বতুতার গ্রন্থ থেকে, ইবন বতুতার বিবরণ থেকেই কিন্তু জানা যায়। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ইবন বতুতার বিবরণ থেকে সুলতানি যুগের ভারতের আন্তর্বাণিজ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গিয়েছে। এবং গাঙ্গেয় উপত্যকা, তারপর মালব, গুজরাট, বাংলা, দাক্ষিণাত্য, তারপরে মালাবারের মধ্যে আন্তর্বাণিজ্য চলতো। সেই টাইমে প্রধান নগরীগুলো ছিল আন্তর্বাণিজ্যের কেন্দ্রস্থল। তো এই সমস্ত তথ্য ইবন বতুতার বিবরণ থেকে জানা গিয়েছে। তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ভারতে এসেছিলেন। তো এখান থেকে কোশ্চেন দেয় আরেকটা, যে ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তো ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো রেহেলা। রেহেলা হলো ইবন বতুতার লেখা বইয়ের নাম। এবং ইনি কার সময় ভারতে এসেছিলেন এটাও কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। তো এক্ষুনি বললাম, ইনি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ ইনি মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ভারতে এসেছিলেন। আচ্ছা, এখান থেকে তোমাদের কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যেমন বাইরে থেকে যারা ভারতে এসেছেন কোনো না কোনো রাজার টাইমে, যেমন মেগাস্তেনিস, ফাহিয়েন, আল বিরুনি, আল মাসুদি,
এদের লেখা বইয়ের নাম কি, বা এরা কার সময়, মানে এদের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে সেখান থেকে কোশ্চেন দেয়, যেমন ফাহিয়েন কার সময় ভারতে এসেছেন। তো এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো সেগুলো এক জায়গায় নোট ডাউন করিয়ে দিচ্ছি, ভালোভাবে কিন্তু এগুলো খাতায় নোট করে নেবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেক দিন ক্লাসেই বলা হয় এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো অতি অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে এইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @the learning expert sd, এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা টেলিগ্রাম গিয়ে এই লিঙ্কটা তোমরা সার্চ করবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে হেডিং করো যে বিদেশ কিছু বিদেশি যাত্রীর যাত্রার বিবরণ বা বিদেশি ভ্রমণকারী, বিদেশি কিছু বিদেশি ভ্রমণকারী, বিদেশি ভ্রমণকারী। তো ফার্স্ট এখান থেকে রিলেট করো মেগাস্থেনিস। মেগাস্থেনিস থেকে দুটো কোশ্চেন দেবে। মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম কি? মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। ইন্ডিকা হলো মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম। আর একটা কোশ্চেন দেয় মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? তো মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য যখন সবে নতুন রাজা হয়েছেন সেই টাইমে সেলুকাস নিকেটর, যিনি আলেকজান্ডারের সেনাপতি ছিলেন, সেই সেলুকাস নিকেটর কিন্তু ভারত আক্রমণ করে এবং চন্দ্রগুপ্ত মৌর্য তাকে কিন্তু পরাজয় করে এবং তার কন্যার সাথে কিন্তু বিবাহ করে, এবং এই সেলুকাস নিকেটরের সাথে মেগাস্থেনিস কিন্তু ভারতে এসেছিল কার আমলে? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। সেকেন্ড ফ্যাক্ট এখান থেকে রিলেট করো, সেকেন্ড ব্যক্তি ফা হিয়েন। তো দুজন চীনা পরিব্রাজক আছে, ফা হিয়েন, আরেকজন আছেন হিউয়েন সাং। ফা হিয়েন আরেকজন হলেন হিউয়েন সাং, আরেকজন আছেন ইত সিং। তো ইত সিং লাগবে না, এখান থেকে এই দুটো ফ্যাক্ট এখান থেকে রিলেট করো, ফা হিয়েন আর হিউয়েন সাং। তো হিউয়েন সাংটাই এর আগের ক্লাসগুলোতে বহুবার পড়িয়েছি, এটা কি দিয়ে শুরু? হ দিয়ে শুরু। তো হ দিয়ে শুরু রাজার নাম হলো হর্ষবর্ধন। তো ইনি হর্ষবর্ধনের আমলে এসেছিলেন। আর ফাহিয়েন কার আমলে এসেছিলেন? ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি ভারতে এসেছিলেন। ফাহিয়েনের লেখা বইয়ের নাম কি? ফাহিয়েনের লেখা বইয়ের নাম হলো ফো কিউ কি, ফো কিউ কি, ফাহিয়েনের লেখা বইয়ের নাম। আর হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম হলো সি ইউ কি, সি ইউ কি হলো হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম। এরপর আরো তিনজনের নাম বলবো, তারা কার আমলে ভারতে এসেছেন, কোশ্চেন দেয় না, শুধুমাত্র দেয় এদের লেখা বইয়ের নাম কি। তো ফার্স্ট হলো আল বেরুনি। আল বেরুনির লেখা বইয়ের নাম, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে, কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ হলো আল বেরুনির লেখা বইয়ের নাম। আল মাসুদি, আল আল মাসুদি, আল মাসুদি লেখার আল মাসুদির লেখা বইয়ের নাম কি? বইয়ের নাম হলো ইন্ডিয়ান মনসুন। ভারতীয় ভারতীয় মনসুন হলো আল মাসুদির লেখা বইয়ের নাম। আর লাস্ট মনে রাখবে আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক। তো আব্দুল রাজ্জাকের লেখা বইয়ের নাম হলো মাতলা এ সাহেন, মাতলা এ সাহেন। তো এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই তিনটে, মানে প্রথম তিনটে হলো মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে কিন্তু বহুবার রিপিট হয়েছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদের দাবি উত্থাপিত হয়েছিল? করাচি, লাহোর, বোম্বে না লখনৌ? তো কংগ্রেসের 1935 সালের অধিবেশন কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল। লখনৌতে কবে? 1935 সালে। তো এই লখনৌর অধিবেশনে, জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন প্রেসিডেন্ট,
পিআর লিখলাম, প্রেসিডেন্ট। যারা রেগুলার বেসিসে ক্লাস করে তারা প্রত্যেকে জানো আমি প্রেসিডেন্টকে শর্ট ফর্মে পিআর লিখি। তো প্রেসিডেন্ট কে ছিলেন JL নেহেরু, জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন 1935 সালে লখনৌ অধিবেশনে, এবং সেই অধিবেশনে আনুষ্ঠানিকভাবে গণপরিষদের দাবি কিন্তু উঠেছিল এই অধিবেশন চলাকালীন। আর এখান থেকে যদি কোশ্চেন দেয় যে গণপরিষদের কথা প্রথম কে তুলেছিলেন, তো তখন অ্যান্সার হয়ে যাবে মানবেন্দ্র রায়। আর আনুষ্ঠানিকভাবে কবে হয়েছিল সেটা কোন অধিবেশনে, তো কংগ্রেসের 1935 সালে লখনৌ অধিবেশন, যার সভাপতিত্ব করেছিলেন কে, সভাপতিত্ব করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা, গণপরিষদের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাবো। কোশ্চেন দেবে যে গণপরিষদের প্রথম অধিবেশন, গণপরিষদের গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে, এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। তো গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কবে, 9 ডিসেম্বর 1946 সালে। এবং এই প্রথম যে অধিবেশন বসেছিল, অধিবেশন চালানোর জন্য তো অবভিয়াসলি একজন প্রেসিডেন্ট দরকার, সভাপতি দরকার। তো সেই সভাপতি কে হয়েছিলেন, প্রেসিডেন্ট কে হয়েছিলেন, তো সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ছিলেন তাকে কিন্তু সেই দিন টেম্পোরারি ভাবে, অর্থাৎ অস্থায়ীভাবে কিন্তু তাকে সভাপতি করা হয়। তার নাম কি, তার নাম হলো সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা হলো তার নাম, এবং ইনি গণপরিষদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বা প্রথম চেয়ারম্যান ছিলেন। এই যে সব থেকে বয়োজ্যেষ্ঠকে অস্থায়ীভাবে চেয়ারম্যান করার এই যে কনসেপ্ট, কোশ্চেন দিয়েছে এখান থেকে, এই কনসেপ্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তো এই কনসেপ্ট নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এরপরে সেকেন্ড অধিবেশন, গণপরিষদের সেকেন্ড অধিবেশন, দ্বিতীয় অধিবেশন কবে বসে, এর জাস্ট দুদিন পর 11 ডিসেম্বর 1946। এর মধ্যে ভোটিং সব হয়ে যায়, হয়ে গিয়ে প্রথম স্থায়ী পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে কিন্তু ইলেকশন হয়, এবং পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়। কাকে নিযুক্ত করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো কোশ্চেন দেবে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, তো অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। আর কোশ্চেন দেবে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তো অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা, বা প্রথম অস্থায়ী সভাপতি, তো একই অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। তো খেয়াল রাখবে, স্থায়ী জানতে চাইছে না অস্থায়ী, না শুধুমাত্র প্রথমটা জানতে চাইছে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, গণপরিষদের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে যেটা, সেটা কি, সেটা হলো কোশ্চেন দেয় খসড়া কমিটি। খসড়া কমিটি ইংলিশে কি বলা হয়, ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি। তো এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে মেরে আসে রাজেন্দ্র প্রসাদ। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে BR আম্বেদকর। BR আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। আচ্ছা, খসড়া কমিটির সভাপতির প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বহুবার এক্সামে দেয়। আমাদের যে ভারতের সংবিধানটা তৈরি করতে, সংবিধানের খসড়া তৈরি করতে কত সময় লাগে, সংবিধানের আমি এখানে শর্টে লিখছি, সংবিধানের খসড়া জন্য কত সময় লাগে, তো সময়টা অবশ্যই মাথায় রাখবে, 2 বছর, 2 ইয়ার 11 মান্থ, তাই 11M লিখলাম, এবং টাইম লাগে 17 ডেজ, 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন সময় লেগেছিল আমাদের সংবিধানের খসড়া তৈরি করতে। এবং আমাদের সংবিধান গৃহীত হয় কবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এখানে, গৃহীত হয় কবে, অর্থাৎ ইংলিশে কোশ্চেন থাকলে সেখানে থাকবে অ্যাডপ্টেড। আরেকটা কোশ্চেন দেবে লাগু হয় কবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট হয় কবে বা কার্যকর হয় কবে। তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে, গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, এবং এর জাস্ট 2 মাস পর 26 জানুয়ারি
1950 সালে আমাদের সংবিধান কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যায়, লাগু হয়ে যায়, অর্থাৎ কার্যকর হয়ে যায়। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটাই কিন্তু কভার করানো হবে। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো যে দুটো ইউটিউব চ্যানেলের কথা আমি এক্ষুনি বললাম, এক্ষুনি বলে দেবো ইউটিউব চ্যানেল দুটোর নাম কি, বা লিঙ্কগুলোও কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তার আগে এখানে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমাদের এই যে সমস্ত এক্সামের নাম তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ ভিডিও কল করবে না, কেউ নর্মাল কল করবে না এই নাম্বারে। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। তাও হোয়াটসঅ্যাপ ব্যাচে কেন যুক্ত হবে? যুক্ত হওয়ার একটাই কারণ হলো যে তোমাদের রুটিন যেটা প্রোভাইড করা হয়, কবে কোন ক্লাস হবে সেই রুটিনটা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়, বা ক্লাসের লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে সেখান থেকে কিন্তু গাইডেন্স করা হবে। এছাড়া আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, আমাদের এখন যে চ্যানেলে ক্লাসটা চলছে চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে এর মধ্যে, এবং রিজনিং এর ক্লাস আর ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদেরই নতুন চ্যানেল, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলটা কিন্তু একদমই নতুন চ্যানেল, সেই কারণে এই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে, এবং সেখানে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে। এবং তার পাশাপাশি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও, এবং দুটো চ্যানেলেই কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, রেগুলার বেসিসে তোমরা কিন্তু ক্লাসগুলো প্রত্যেক দিন জয়েন করবে। দরকার পড়লে যদি লাইভ ক্লাস না দেখতে পারো তো রেকর্ডেড হিসেবে কিন্তু রেগুলার বেসিসে ক্লাসগুলো করে নেবে। চলে আসো পরের কোশ্চেন, কাকে ভারতের রুড় বলা হয়? তো ভারতের রুড় বলা হয় কাকে? বলা হয় দুর্গাপুরকে। আচ্ছা, রুড় কেন নাম হয়েছে? রুড় হলো জার্মানির রাইন নদীর তীরে, জার্মানির রাইন নদীর একটা উপনদী। রুড় কি? রুড় রুড় হলো জার্মানির জার্মানিতে জার্মানিতে রাইন রিভার আছে, রাইন নদী। এই রাইন নদীর উপনদী হলো রুড়। তো এই নদী বা এই রুড় এত বিখ্যাত কেন? কারণ হলো এই নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়, এবং এই কয়লার উপরে ভিত্তি করে সেই জার্মানিতে ভারী লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি কিন্তু গড়ে উঠেছে। ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দামোদর নদী উপত্যকায় প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, এবং এই কয়লার উপরে ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, যন্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি কিন্তু গড়ে উঠেছে। তাই জার্মানির সেই রুড় অঞ্চলের সঙ্গে দুর্গাপুরের অনেক কিন্তু সিমিলারিটি আছে, অর্থাৎ সাদৃশ্যতা আছে। সেই কারণে দুর্গাপুরকে কিন্তু ভারতের রুড় বলা হয়। আচ্ছা, এখান থেকে আরো কিছু কোশ্চেন তোমাদের রিলেট করাবো। যেমন কোশ্চেন দেবে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলে, কোশ্চেন দেবে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলে। তো এগুলো একসাথে এখান থেকে রিলেট করাচ্ছি। তো ফার্স্টে এখানে নোট করো সিটি অফ জয়, সিটি অফ জয়। এর সাথে আরেকটা কোশ্চেন দিতে পারে, একই অ্যান্সার হবে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস। সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস কাকে বলা হয়? বলা হয় পশ্চিমবঙ্গের কলকাতাকে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস বলা হয়। কোশ্চেন দেবে সিটি অফ নবাব, নবাবের শহর কাকে বলা হয়? তো নবাবের শহর বলা হয় লখনৌ। লখনৌকে নবাবের শহর বলা হয়। লখনৌ কোন রাজ্যের মধ্যে পড়ে? উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। কোশ্চেন দেবে
পিঙ্ক সিটি, গোলাপি শহর। তো পিঙ্ক সিটি তোমরা আশা করি প্রত্যেকে আইপিএল দেখেছো, সেখানে একটা টিমেরই কিন্তু জার্সির কালার পিঙ্ক ছিল, বা তাদের খেলা যখন দেখানো হতো গ্রাউন্ডটাকে পিঙ্ক করে দেখানো হতো। তো সেই পিঙ্ক কোন টিম সেটা, সেটা ছিল আর মানে রাজস্থান রয়্যাল। তো রাজস্থানের শহর জয়পুর, জয়পুরকেই বলা হয় পিঙ্ক সিটি। তো জয়পুর কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। পরবর্তী এখান থেকে রিলেট করো, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ম্যানচেস্টার, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আচ্ছা, ম্যানচেস্টারের গল্প এই সেম, এই ভারতের রুড়ের মতো ম্যানচেস্টার নামক জায়গাতে কিন্তু বস্ত্র শিল্প অনেকটা ডেভেলপ করে গিয়েছিল। ঠিক তেমনি ভারতের গুজরাটের আমেদাবাদেও কিন্তু প্রচুর পরিমাণে কাপড়ের কল হয়েছিল, কাপড়ের মিল হয়েছিল, এবং সেখানেও কিন্তু বস্ত্র শিল্পটা ডেভেলপ করেছিল। সেই কারণে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। আমেদা আমেদাবাদকে আমেদাবাদ। আমেদাবাদ কোথায় অবস্থিত? আমেদাবাদ গুজরাটে অবস্থিত। ম্যানচেস্টার থেকে আরো দুটো কোশ্চেন দেবে, যে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। আরেকটা কোশ্চেন দেয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। তো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? বলা হয় কানপুরকে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোর। কোয়েম্বাটোরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, উত্তর ভারতের ম্যানচেস্টার একে কেন বলা হয় উত্তর ভারতের উত্তর ভারতের ম্যানচেস্টার? এই যে কানপুর, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হলো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এছাড়া এখানে আরো কিছু আছে, সেগুলো রিলেট করো। কোশ্চেন দেবে ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় কোন রাজ্যকে? তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার। কোশ্চেন দেবে এখান থেকে যে সিটি অফ কটন, সিটি অফ কটন, সিটি অফ কটন বলা হয় কাকে? বলা হয় মহারাষ্ট্রের নাগপুর। নাগপুর, মহারাষ্ট্রকে আমি এখানে শর্টে লিখলাম MH, তোমরা ফুল ফর্মে লিখে নেবে। নেক্সট এখান থেকে রিলেট করো দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কাকে? বলা হয় কুর্গ। কুর্গকে বলা হয় দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কুর্গ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে, কর্ণাটকে অবস্থিত কুর্গ। পরবর্তী রিলেট করো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কাকে? বলা হয় ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন দেবে এখান থেকে এথেন্স অফ ইস্ট, পূর্বের এথেন্স, এথেন্স অফ ইস্ট, পূর্বের এথেন্স শহর বলা হয় কাকে? বলা হয় মাদুরাই। মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাই শহরকে বলা হয় পূর্বের এথেন্স। কোশ্চেন দেবে এখান থেকে তোমাদের এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া, এভারগ্রিন, এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, এইগুলো কিন্তু অলরেডি এর আগের ক্লাসগুলোতে পড়ানো হয়েছে, অনেকের মনে হতে পারে যে রিপিটেশন হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে, মানে আগে একবার পড়েছো আবারও আরেকবার পড়ছো, এর ফলে কি হচ্ছে ক্লাসের মধ্যে কিন্তু রিভিশন হচ্ছে। তো এখানে দেখে নাও এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া, এটা বলা হয় কি থিরুবানান্তপুরম, থিরুবানান্ত, থিরুবানান্তপুরম। তিরুবানান্তপুরম কার ক্যাপিটাল? কেরালার ক্যাপিটাল। কেরালার ক্যাপিটাল হলো তিরুবানান্তপুরম। তো এভারগ্রিন অফ ইন্ডিয়া, এভারগ্রিন সিটি অফ ইন্ডিয়া বলা হয় কাকে? তিরুবানান্তপুরমকে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? তো ভারতের কাস্ট ভূমিরূপ এটা কিন্তু ভারতের নানা স্থানে দেখতে পাওয়া যায়, বিশেষ করে
বক্সা এবং জয়ন্তী পাহাড়ের মহাকাল গুহায় কার্স্ট ভূমিরূপের স্টালাকটাইট গঠিত হয়েছে। তো চুনাপাথর ও ডলোমাইট দ্বারা গঠিত এই যে অঞ্চলটা ভৌমজল বলতে মাটির নিচে যে জল, সেই জলের রাসায়নিক ক্ষয় এবং দ্রবণের দ্বারা যে ধরনের ভূমিরূপ গড়ে ওঠে তাকেই কিন্তু বলা হয় কার্স্ট ভূমিরূপ। তো এটা দেখতে পাওয়া যায় কোথায়? বক্সা এবং জয়ন্তী, আলিপুর দুয়ারের জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো তোমরা দেখতে পাবে, যদি অনেক পুরানো কোশ্চেন হয়, যখন আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টটা হয়নি তখন অপশানে হয়তো থাকতে পারে যে জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়। তো সেটা একটু কারেকশন করে নেবে, এখন সেটা আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেছে। তো আলিপুরদুয়ার জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে ভারতের কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো, কৌমুদী মহোৎসব কে রচনা করেন? তো কৌমুদী মহোৎসব এটা রচনা করেন বাহ্যিকা। বাহ্যিকা রচনা করেন কৌমুদী মহোৎসব, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে বাকি অপশনগুলো রিলেট করো। কালিদাস, কালিদাসের লেখা কিছু ফেমাস বই যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, শকুন্তলম বা শকুন্তলা, শকুন্তলা বা শকুন্তলম বইটা কার লেখা? কালিদাসের লেখা। মেঘদূত, মেঘদূত কিন্তু কালিদাসের লেখা। রঘুবংশনম, রঘু রঘুবংশনম বইটাও কিন্তু কালিদাসের লেখা বই। কুমার সম্ভব, কুমার সম্ভব এই বইটাও কার লেখা? বইটা কালিদাসের লেখা। শূদ্রকের লেখা বইটার নাম কি? মৃচ্ছকটিকম। এই কোশ্চেনটা কিন্তু বহুবার কোশ্চেনে দিয়েছে যে মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম বইটা কার লেখা? বইটা শূদ্রকের লেখা। আরেকটা কোশ্চেন দেয় বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা বইটা কার লেখা? বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা বইটা লেখা বরাহ মিহিরের। চলে আসো পরবর্তী কোশ্চেনে, শাহজাহানের রাজত্বকালে কোন রাজ্য মুঘল সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত ছিল? তো মুঘল সাম্রাজ্যের সাথে সংযুক্ত ছিল শাহজাহানের রাজত্বকালে, সেটা হলো আহমেদনগর, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে শাহজাহানের প্রসঙ্গ যেহেতু এসছে, শাহজাহানের ওপর থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো যেটা বহুবার কোশ্চেনে দিয়েছে। শাহজাহান হেডিং করো, শাহজাহানের সাথে ফার্স্টে রিলেট করো। শাহজাহানের তৈরি সব থেকে ফেমাস যে মনুমেন্ট সেটা কি? তাজমহল। তো শাহজাহান তার রাজত্বকালে 1631 সালে তার স্ত্রী মমতাজের জন্য, তার স্ত্রীকে মমতাজ, এই মমতাজের জন্য তিনি কি তৈরি করেন? আগ্রাতে তাজমহল, তাজমহল তৈরি করেন। কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। তো আগ্রাতে তাজমহল বানান কে? বানান শাহজাহান বানান। তো এটা অনেকটা পুরানো প্যাটার্নের কোশ্চেন। এখন যে কোশ্চেনটা দেবে, এই যে তাজমহলটা বানানো হয়েছিল, তো এটার আর্কিটেক্ট কে ছিল? এটার প্রধান আর্কিটেক্ট, তো এর আর্কিটেক্ট তো এর প্রধান আর্কিটেক্ট ছিল যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি ছিলেন প্রধান আর্কিটেক্ট। অনেক সময় দুজনের নাম দিয়ে দেয়, তো এর সাথে আরেকজনের নাম মাথায় রাখবে, উস্তাদ ঈশা খান, উস্তাদ ঈশা খান। তো তাজমহলের আর্কিটেক্ট কে ছিল? আর্কিটেক্ট ছিল উস্তাদ আহমেদ লাহোরি, আর উস্তাদ ঈশা খান ছিল তাজমহলের আর্কিটেক্ট। সেকেন্ড কোশ্চেন, শাহজাহান থেকে রিলেট করো। এই শাহজাহানি পিকক থ্রোন অর্থাৎ ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন ইতিহাসে তোমরা কোথায় পড়েছো? পড়েছো নাদির শাহ। নাদির শাহ যে ময়ূর সিংহাসনটাকে নিয়ে গিয়েছিল, এই ময়ূর সিংহাসনটাকে বানিয়েছিল কে? ময়ূর সিংহাসনটাকে বানিয়েছিল শাহজাহান, যেটাকে নাদির শাহ 1739 সালে নাদির শাহ কি করে? নাদির শাহ এটাকে লুট করে, নাদির শাহ লুট করে।
লুট করে কোথায় নিয়ে যায়? লুট করে নিয়ে যায় ইরানে। তো ময়ূর সিংহাসনকে লুট করে নিয়ে যায় কে? নিয়ে যায় নাদির শাহ 1739 সালে। সালটাও মাথায় রাখতে হবে, সালটা থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছে যে কত সালে নাদির শাহ ময়ূর সিংহাসনটাকে লুট করে নিয়ে গিয়েছিল। তো 1739 সালে। এবং এই ময়ূর সিংহাসন কে বানিয়েছিল? বানিয়েছিল কিন্তু এই শাহজাহান কিন্তু বানিয়েছিল। বর্তমানে যে লাল কেল্লা, যার উপরে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার ভাষণ দেন লাল কেল্লার ওপরে 15ই আগস্টে, তো সেই দিল্লির লাল কেল্লা অর্থাৎ রেড ফোর্ট, রেড ফোর্ট অফ দিল্লি, দিল্লির লাল কেল্লা কে বানিয়েছিল? দিল্লির লাল কেল্লা বানিয়েছিল এই শাহজাহানই কিন্তু দিল্লির লাল কেল্লা বানায়। এর থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো শাহজাহান থেকে, যে এখন যদি কোশ্চেন দেয় এখন ভারতের সব থেকে বড় মসজিদের নাম কি? ভারতের ভারতের সব থেকে বড় মসজিদ, বড় মসজিদ। মুসলিম ধর্মের যারা আছে তারা রিলেট করতে পারবে এই কোশ্চেনটা, যদিও যদিও তারা না জেনে থাকে যে বড় মসজিদ কোনটা, তো তারা রিলেট করতে পারবে। তাদের যখন রমজান আছে, সেই রমজানের যেদিন লাস্ট দিন হয়, কোন দিন রমজানটা পালন হবে, মানে চাঁদ দেখার যে ব্যাপারটা থাকে, সেটা ভারতের কোন মসজিদ ডিসাইড করে, এটা জিজ্ঞাসা করলে কিন্তু প্রত্যেকেই বলতে পারবে। তো অ্যান্সার হবে কি? দিল্লির জামা মসজিদ, দিল্লির জামা মসজিদ। তো এটাই হলো ভারতের সব থেকে বড় মসজিদ, দিল্লির জামা মস্কিউ বা জামা মসজিদ। এই জামা মসজিদ, দিল্লির জামা মসজিদ কে এস্টাবলিশ করেছিলেন, কে বানিয়েছিলেন? বানিয়েছিলেন এই শাহজাহানই বানিয়েছিলেন। কবে বানিয়েছিলেন? 1656 সালে বানিয়েছিলেন। আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে, যে আগ্রার যে মতি মসজিদ আছে, আগ্রার মতি মসজিদ, এই আগ্রার মতি মসজিদ কে বানায়? আগ্রার মতি মসজিদও কিন্তু বানায় এই শাহজাহান। তো শাহজাহান থেকে এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে। এই প্রত্যেকটা ফ্যাক্ট থেকেই কিন্তু কোশ্চেন দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। শুধুমাত্র এটা ভেবো না যে পুলিশের এক্সামে কোশ্চেন দিয়েছে কিনা, না, আমি কিন্তু ওভারঅল সবকটা এক্সামের একসাথে কম্বাইন করেই বলছি। যেমন পিএসসি এক্সাম আছে, এর মধ্যে ডাব্লিউবিসিএস ইনক্লুড করেছি, এসএসসিও ইনক্লুড করেছি, এর মধ্যে কোনো না কোনো এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়েছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। চলে আসো পরের কোশ্চেন। সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় এই স্থানে। ইক্ষু মানে কি? ইক্ষু মানে আখ, আখ, আখ উৎপাদন হয় কোথায়? তো আখ উৎপাদন সব থেকে বেশি হয় ভাবর অঞ্চলে। অপশন নম্বর এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখন যদি কোশ্চেন দেয় যে 2023-24 রেসপেক্টে বা বর্তমানে, বর্তমানে 2024-এরই রেসপেক্টে ধরো, 2023-এর রেসপেক্টে অন্য ছিল, 2024-এর রেসপেক্টে লার্জেস্ট, লার্জেস্ট সুগার কেন, আখকে ইংলিশে কি বলা হয়? সুগার কেন। লার্জেস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট, লার্জেস্ট সুগার কেন প্রডিউসিং স্টেট, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আখ উৎপাদন হয়েছে 2024-এর রেসপেক্টে? তো অ্যান্সার হয়ে যাবে ইউপি, উত্তরপ্রদেশ। 2023-এর রেসপেক্টে যদি হতো তখন ছিল কিন্তু মহারাষ্ট্র, কারণ মহারাষ্ট্রে 2023-এ সব থেকে বেশি আখ উৎপাদন হয়েছিল। আর 2024-এ ফার্স্ট পজিশনে আছে কে? ফার্স্ট পজিশনে আছে, অর্থাৎ সব থেকে লার্জেস্ট আখ উৎপাদনে কোন স্টেট? সেটা হয়েছে উত্তরপ্রদেশ। আর সেকেন্ড লার্জেস্ট যদি দেয় তখন অ্যান্সার হবে মহারাষ্ট্র। আচ্ছা, এখান থেকে যেহেতু লার্জেস্ট সুগার কেন বললাম, তো লার্জেস্ট, লার্জেস্ট সুগার কেন, লার্জেস্ট সুগার কেন প্রডিউসিং, প্রডিউসিং কান্ট্রি যদি কোশ্চেন দেয় তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকার ব্রাজিল। ব্রাজিলে কিন্তু সব থেকে বেশি, বিশ্বের মধ্যে সব থেকে বেশি আখ উৎপাদন হয়। চলে আসুক পরবর্তী কোশ্চেন। সূর্যকে পর্যবেক্ষণ করতে আদিত্য L1, এই এল এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো লাঙ্গারেন্স। তো আদিত্য L1 মিশন লঞ্চ করলো কোন দেশ? তো আদিত্য L1 লঞ্চ করেছে 2023-এ, ভারতই কিন্তু লঞ্চ করেছে, যেটা হলো সূর্যকে পর্যবেক্ষণ করবে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। গোন্ড উপজাতির লোকদের কোথায় দেখতে পাওয়া যায়? তো গোন্ড উপজাতির লোকদের দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে, বাস্তার অঞ্চলের দিকে দেখতে পাওয়া যায়,
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা যে জেলা আছে সেই দিকটায় লক্ষ্য করা যায়। এছাড়া মহারাষ্ট্রেরও কিন্তু কিছু অংশে দেখতে পাওয়া যায়। তো এখানে অ্যান্সার কি হবে? উড়িষ্যা হবে না, অরুণাচল প্রদেশ হবে না, তেলেঙ্গানা হবে না, তো অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা যে জেলাগুলো আছে সেই দিকে কিন্তু দেখতে পাওয়া যায় গোন্ড উপজাতি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয়, কোশ্চেনটা অলরেডি পড়ানো হয়েছে এর আগে। 2011 সেন্সাস অনুযায়ী, 2011 জনগণনা অনুযায়ী ভারতের ভারতে সব থেকে সব থেকে বড় উপজাতি, সব থেকে বড় ট্রাইবাল বা সব থেকে বড় উপজাতি কি উপজাতি? অ্যান্সার হবে ভিল উপজাতি। ভিল উপজাতি হলো 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সব থেকে বড় উপজাতি। কোশ্চেন দেবে এখান থেকে, 2011 সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি কোনটা? পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হবে সাঁওতাল উপজাতি। সাঁওতাল ট্রাইব হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা রিলেট করাই যে এখানে কোন কোন উপজাতি দেখতে পাওয়া যায়, তো মধ্যপ্রদেশ থেকে এখান থেকে রিলেট করো। মধ্যপ্রদেশে একটা বললাম গোন্ড বললাম, আরেকটা এখান থেকে রিলেট করে নাও মধ্যপ্রদেশের সাথে মুরিশ। মুরিশ অ্যান্ড গোন্ড হলো মধ্যপ্রদেশ থেকে। অরুণাচল প্রদেশ থেকে রিলেট করো ডাফলা, ডাফলা মিশমি, ডাফলা উপজাতি, মিশমি উপজাতি, অ্যাপাটেমিস, অ্যাপাটেমিস উপজাতি। তেলেঙ্গানা থেকে রিলেট করো চেঞ্চু, চেঞ্চু উপজাতি। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করে? তো অ্যান্সার হবে 356 ধারা। কারণ 356 ধারাতে কি বলা আছে? 356 ধারাতে বলা আছে স্টেট ইমার্জেন্সির কথা। এই 356 ধারা কিভাবে লাগু হয়? তো সংবিধানের 356 ধারা অনুসারে কোনো রাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের শাসনতান্ত্রিকের যদি অচলাবস্থা সৃষ্টি হয়েছে মনে করলে, মানে মনে করো যে পশ্চিমবঙ্গের কথাই বলছি, পশ্চিমবঙ্গের বিধানসভা মনে করো ভেঙে গেল বা তাদের মধ্যে অচলাবস্থা, দুর্নীতি চলছে, তো এমনটা যদি মনে করে, আমি পশ্চিমবঙ্গ উল্লেখ করে বলছি না, আমি XYZ যে কোনো রাজ্যের কথা বলছি, তো কোনো রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে এমনটা যদি সেই রাজ্যের রাজ্যপাল যদি মনে করে, সংশ্লিষ্ট রাজ্যের অচলাবস্থা সৃষ্টি করে, তাহলে রাষ্ট্রপতির নিকট সেই রাজ্যপাল রাজ্যের জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের জন্য কিন্তু সুপারিশ করতে পারেন। এবং এভাবে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন যদি প্রবর্তিত হয়, সেই রাজ্যের রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট রূপে সেই রাজ্যকে তখন কিন্তু শাসন করবে। রাষ্ট্রপতি কিন্তু চলে আসবে না পশ্চিমবঙ্গে, রাষ্ট্রপতি সেই দায়িত্বভারটা কার হাতে দেবে? দেবে রাজ্যপালের হাতে। তো রাজ্যপাল এইভাবে কিন্তু কেন্দ্র সরকারের এজেন্ট হিসাবে শাসন কার্য পরিচালনা করবে। কোন ধারা অনুসারে? 356 নম্বর ধারা অনুযায়ী। তো 356 ধারাতে কি বলা আছে? বলা আছে স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সির ব্যাপারে সম্ভবত আগের দিনের ক্লাসে পড়িয়েছি। স্টেট ইমার্জেন্সি থেকে আরেকটা ফ্যাক্ট যেটা মাথায় রাখবে, সর্বপ্রথম লাগু হয়, সর্বপ্রথম লাগু হয়েছিল স্টেট ইমার্জেন্সি কোন রাজ্যে লাগু হয়েছিল? পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু সর্বপ্রথম স্টেট ইমার্জেন্সি লাগু হয়েছিল। 352 নম্বর ধারাতে কি বলা আছে? 352 নম্বর ধারাতে বলা আছে ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে। এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে? লাগু হয়েছে 3 বার। কবে কবে লাগু হয়েছে? সালগুলো মনে রাখতে হবে, 1962, 1971 আর 1975। 1962-তে ভারত চীনের যুদ্ধ, 1971-এ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, আর 1975 সালে তখন তৎকালীন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী নিজের সুবিধার্থে
1975 সালে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিলেন। আর 360 নম্বর ধারাতে কি বলা আছে, বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। এবং এখনো পর্যন্ত কোশ্চেন দেবে যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ভারতে প্রথম কবে লাগু হয় বা কতবার লাগু হয়, এই কোশ্চেনটা এক্সামে দিয়েছে অলরেডি। তো মাথায় রাখবে ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত কোনোদিন ভারতে কিন্তু লাগু হয়নি। আচ্ছা, এখানে কোশ্চেনে গভর্নরের প্রসঙ্গ যেহেতু এসছে, অর্থাৎ রাজ্যপালের প্রসঙ্গ যেহেতু এসছে, গভর্নর থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। কোশ্চেন দেবে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট করে কে, বা গভর্নরের অ্যাপয়েন্ট হয় কার দ্বারা। তো গভর্নরের অ্যাপয়েন্ট হয় প্রেসিডেন্টের দ্বারা। তো বাই প্রেসিডেন্ট হলো গভর্নরের অ্যাপয়েন্ট। সেকেন্ড কোশ্চেন দেবে গভর্নরের শপথ বাক্য কে পাঠ করাবেন। তো গভর্নরের শপথ বাক্য পাঠ হবে বাই চিফ জাস্টিস, বাই চিফ জাস্টিস অফ হাইকোর্ট। অর্থাৎ সেই রাজ্যের, যে রাজ্যের তিনি রাজ্যপাল হতে যাচ্ছেন, সেই রাজ্যের হাইকোর্টের যিনি চিফ জাস্টিস আছেন, সেই চিফ জাস্টিসের দ্বারাই কিন্তু তার শপথ বাক্য পাঠ হবে। চিফ জাস্টিস যদি অবর্তমান থাকেন, কারণ অনেক সময় কোশ্চেন যখন হার্ড করে তখন এইভাবেও কোশ্চেন দিতে পারে যে চিফ জাস্টিস যদি অবর্তমান থাকে হাইকোর্টে, তখন কি করবে, তখন সেই হাইকোর্টের সব থেকে বয়োজ্যেষ্ঠ যে জাস্টিস তিনি প্রেজেন্ট থাকবেন, তার দ্বারাই কিন্তু গভর্নরের শপথ বাক্য পাঠ করানো হবে। কোশ্চেন দেবে এখান থেকে গভর্নরের রিজাইন বা গভর্নরের রিমুভাল করবেন কে। তো এটাও দায়িত্ব আছে কার হাতে, ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্টের হাতে। অবভিয়াসলি পার্লামেন্টের সংসদরা যখন সেটাকে রিকমেন্ডেশন করবে, তাদের রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট কিন্তু সেই রাজ্যের গভর্নরকে রিমুভ করতে পারেন। গভর্নর থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে কোশ্চেন দেবে যে গভর্নরের একটা ক্ষমতা আছে অর্ডিন্যান্স ক্ষমতা, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। তো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা গভর্নরের কত নম্বর, সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে। তো মাথায় রাখবে 213 নম্বর আর্টিকেলে গভর্নরের অর্ডিন্যান্সের কথা বলা আছে। আর এই সেম কোশ্চেনটা, সেম অর্ডিন্যান্সটা যদি প্রেসিডেন্টের ক্ষেত্রে হতো, তাহলে কোন আর্টিকেলে বলা আছে অর্ডিন্যান্স জারি করতে পারে রাষ্ট্রপতি, কোন আর্টিকেলের দ্বারা। তো 1, 2, 3 123 নম্বর আর্টিকেলের দ্বারা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। সেম অর্ডিন্যান্স গভর্নর জারি করতে পারে আর্টিকেল 213 মাধ্যমে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আবহমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তো সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেটের দ্বারা। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট অনেক সময় শর্ট ফর্মে PAN লেখা থাকে। তো এটা কি করে, ক্লোরোপ্লাস্ট এর ক্ষতি করে, ইলেকট্রন সিস্টেমকে বাধা দেয় এবং সেলুলোজ মেটাবলিজম নিয়ন্ত্রণকারী উৎসেচকগুলোকে নষ্ট করে দেয়, যা সালোক সংশ্লেষের সময় হিল প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি করে। আচ্ছা, এখান থেকে কিছুদিন আগে একটা কোশ্চেন পড়িয়েছিলাম যে হিল বিকারকের একটা উদাহরণ দাও। কোশ্চেন দিতেই পারে যে একটা হিল বিকারকের উদাহরণ। তো হিল বিকারকের উদাহরণ কি হবে, হিল বিকারকের উদাহরণ হবে NADP হলো হিল বিকারক। চলে আসো পরবর্তী কোশ্চেন। ডিএনএ এর পিরিমিডিন বেস গুলো কি কি। তো ডিএনএ এর কি কি নাইট্রোজেন বেস থাকে, 4টে নাইট্রোজেন বেস থাকে। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরেকটা কি আছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ এর কটা নাইট্রোজেন বেস, 4টে নাইট্রোজেন বেস। কি কি, অ্যাডিনিন, শর্টে লিখছি আমি A ফর অ্যাডিনিন, T ফর থাইমিন, C ফর সাইটোসিন, G ফর কি গুয়ানিন। তো এই অ্যাডিনিন আর থাইমিন এটা থাকে ডবল বন্ড দ্বারা। এইভাবেও কোশ্চেন দিয়েছে যে ডিএনএ কোন নাইট্রোজেন বেস ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, তো অ্যান্সার হবে অ্যাডিনিন এবং থাইমিন। একইভাবে সাইটোসিন অ্যান্ড গুয়ানিন এই দুটো থাকে ট্রিপল বন্ড দ্বারা। তো এইভাবে কোশ্চেন দেবে যে ডিএনএর কোন দুটো নাইট্রোজেন বেস ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, তো অ্যান্সার হবে সাইটোসিন অ্যান্ড গুয়ানিন বা গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। তো ATGC এইভাবেও তোমরা করতে পারো, ATGC অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন। আর RNA তে একটা জিনিস থাকে না, কোনটা থাকে না, আগে লিখি কোনগুলো থাকে।
অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। থাকে নাকি আরএনএতে? আরএনএতে থাকে না, থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এবং এই অ্যাডেনিন আর ইউরাসিল ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন এটা ট্রিপল বন্ড দ্বারাও কিন্তু যুক্ত থাকে। এবার এর মধ্যে দেখো কোনটাকে পিউরিন আর কোনটাকে পিরিমিডিন বলে। তো অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটোকে বলা হয় কি? এই দুটোকে বলা হয় পিউরিন। এই দুটোকে কি বেস বলা হয়? পিউরিন বেস। আর থাইমিন আর সাইটোসিন এই দুটোকে বলা হয় কি? এই দুটোকে বলা হয় পিরিমিডিন বেস। তো কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল ডিএনএ এর পিরিমিডিন বেস কোনগুলো? তো অ্যান্সার হয়ে যাবে সাইটোসিন এবং থাইমিন। দেখো সেটা আছে অপশন ডি তে, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। একইভাবে আরএনএর ক্ষেত্রেও কিন্তু অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটো হলো পিউরিন বেস, আর ইউরাসিল এবং সাইটোসিন হলো কি? সাইটোসিন হলো পিরিমিডিন বেস। তো ডিএনএতে কি থাকে? থাইমিন থাকে। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের যায় যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? বা আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? এই চারটে প্রক্রিয়ার নাম একটা ছবির আমি এখানে এঁকে দিচ্ছি, ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, তার সাহায্যে মনে সেই ডায়াগ্রামটা যদি ফলো করো তাহলে কিন্তু সহজেই তোমাদের মনে থাকবে। তো এখানে ফার্স্টে লেখো ডিএনএ। ডিএনএ থেকে এইভাবে অ্যারো দাও, এখানে লেখো আরএনএ। আবার ডিএনএ থেকে, আচ্ছা ফার্স্টে এখানে লিখে নাও ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? তো ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় কি? বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এবার আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলবো? আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে, আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তো হয়ে যাবে কি? উল্টো হচ্ছে, মানে রিভার্স। রিভার্স প্রক্রিয়া হচ্ছে, তো রিভার্স। আর প্রক্রিয়া কি ছিল? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, অর্থাৎ উল্টো ট্রান্সক্রিপশন হচ্ছে, তো রিভার্স ট্রান্সক্রিপশন। আশা করি এবার থেকে মনে থাকবে, জোর করে মনে রাখার দরকার নেই। তো রিভার্স ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ তে উল্টো আসছে, তো হয়ে যাচ্ছে কি? রিভার্স ট্রান্সক্রিপশন। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, তোমাদের কিছুদিন আগে বলতে 2-3 বছর আগে যখন কোভিড এসেছিল, কোভিডের যে ভাইরাসটা ছিল সেটা মূলত আরএনএ ঘটিত, আশা করি প্রত্যেকে জানো। তো সেখানে টেস্ট করার জন্য আরএনএ কিন্তু টেস্ট করা যায় না, ডিএনএ কে টেস্ট করছিল তারা। তো ডিএনএ কিভাবে টেস্ট করছিল? ভাইরাসটা নিচ্ছিল কি? ভাইরাসটা কালেক্ট করছিল, কালেক্ট করে সেটাকে ফার্স্টে ডিএনএ তে কনভার্ট করছিল। তো ডিএনএ তে কনভার্ট করার জন্য সেই যে প্রক্রিয়াটা ছিল, মানে ডাক্তারের প্রেসক্রিপশন যদি দেখে থাকো যে তোমাদের করোনা টেস্টের প্রক্রিয়া, আমরা তো করোনা টেস্ট নামেই জানতাম, বা কোভিড টেস্ট, তো অ্যাকচুয়াল প্রসেসটার নাম ছিল RT-PCR। তো এই যে RT, আর ফর হলো রিভার্স, টি ফর হলো ট্রান্সক্রিপশন, মানে আরএনএ কে ডিএনএ তে ফার্স্টে কনভার্ট করছে, তারপর পিসিআর টেস্ট হচ্ছে, তো রিভার্স ট্রান্সক্রিপশন। এবার এখান থেকে দেখো কোশ্চেন দেয় যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? তো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লি রেপ্লিকেশন বলা হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে। আর আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তো এই চারটে প্রক্রিয়ার নাম মাথায় রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় যে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়, বা আরএনএ থেকে ডিএনএ বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন, গোল্ডেন রাইসের বর্তমান নাম কি? গোল্ডেন রাইস, তো গোল্ডেন রাইসের বর্তমান নাম, বা গোল্ডেন রাইসে অ্যাকচুয়ালি কোন ভিটামিনটা পাওয়া যায় সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তো অ্যান্সার হবে কি? ভিটামিন এ গোল্ডেন রাইসে পাওয়া যায়, তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়ার ট্রানজিশন ফসল হলো এই গোল্ডেন রাইস। গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে
বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা কার্যকারীভাবে মানবদেহের ভিটামিন এতে পরিবর্তিত হয়। এবার এখান থেকে যেহেতু ভিটামিনের অপশানগুলো ভিটামিন দিয়ে আছে, ভিটামিনের প্রসঙ্গ যেহেতু এসছে, এখানে ইম্পর্টেন্ট কিছু ভিটামিন তোমাদের রিলেট করাবো। ভিটামিনের সাইন্টিফিক নেম কি কি সেগুলোও এখান থেকে রিলেট করাবো, কারণ এখান থেকে কোশ্চেন দেবে। আর সেই ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, যেমন কোশ্চেন দেবে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, কোশ্চেন দেবে পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, কোশ্চেন দেবে বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে, এসকারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে, কোশ্চেন দেবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে। বিশেষ না হলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে বহুবার এই টাইপের কোশ্চেন এসছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ভুল করে। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো। এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম ভিটামিন দুই প্রকার হয়, একটা হয় ফ্যাটে দ্রবীভূত আর একটা হয় জলে দ্রবীভূত। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো, সেখানে বলেছিলাম যে ভিটামিন দু প্রকার ভিটামিন আছে যেটা জলে দ্রবীভূত, আর চার প্রকার ভিটামিন আছে তারা ফ্যাটে দ্রবীভূত। তো ফ্যাট সলুয়েবল, হেডিং করো ফ্যাট সলুয়েবল। ফ্যাট সলুয়েবল ভিটামিন কোনগুলো, অর্থাৎ ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনগুলো? তো ফার্স্টে লেখো ভিটামিন এ। ভিটামিন এ হলো ফ্যাটে সলুয়েবল ভিটামিন। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। রেটিনল। এই ভিটামিন এর অভাবে কি রোগ হয়? হয় রাতকানা। রাতকানা রোগ হয়। এইভাবে পাশাপাশি লিখে রাখবে, এক্সামের কিন্তু এখান থেকে কোশ্চেন দেবেই, মাথায় রাখবে। কনস্টেবলের এক্সামে হয়তো নাও দিতে পারে বা দিতেও পারে, কিন্তু এসআই এর এক্সামে কিন্তু অবশ্যই, বা তোমাদের জেল পুলিশের যে এক্সামটা আছে সেখানে কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন পাবে। তো রাতকানা রোগ হয়, অর্থাৎ ব্লাইন্ডনেস, ব্লাইন্ডনেস রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এ এর অভাবে। চলে আসো পরবর্তী ভিটামিন, ভিটামিন বি। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ক্যালসিফেরল। কোশ্চেন এইভাবে দিয়ে দেবে যে ক্যালসিফেরল কোন ভিটামিন? ভিটামিন বি। বা কোশ্চেন দেবে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি বা সাইন্টিফিক নাম কি? অ্যান্সার হয়ে যাবে ক্যালসিফেরল। ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি এর অভাবে হয় রিকেট রোগ হয়। চলে আসো পরবর্তী ফ্যাট সলুবেল ভিটামিন, সেটা হলো ভিটামিন বি নয়, ভিটামিন ডি। ভিটামিন ডি হলো ক্যালসিফেরল, একটু কারেকশন করে নেবে, ভিটামিন ডি হলো ক্যালসিফেরল। ভিটামিন বি তো ওয়াটার সলুবেল ভিটামিন, সেটা পরে বলবো, কারণ ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8 প্রকার ভিটামিন আছে। ভিটামিন চলে আসো, এ হলো, ডি হলো ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে শরীরে যে লোহিত রক্তকণিকা আছে, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, এর অবক্ষয় হয়। রেড ব্লাড কর্পাসেলের অবক্ষয় হয়, অর্থাৎ তোমাদের অপশানে এইভাবে থাকতে পারে যে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? হয় ভিটামিন ই এর অভাবে। কোশ্চেন দেবে এখান থেকে ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে এর পুরো নাম কি? ভিটামিন কে এর পুরো নাম হলো ফাইলোকুইনোন। ফাইলো ফাইলোকুইনোন ফাইলোকুইনোন। এই ভিটামিন কে এর অভাবে কি হয়? তোমাদের রক্ততঞ্চনের প্রসেস যদি তোমরা পড়ে থাকো বা পড়ানো হয়েছে তোমাদের লাইফ সায়েন্সের যে ক্লাস, সেখানেও কিন্তু ডিটেলসে পড়িয়েছিলাম আমি বায়োলজির ক্লাসে। তো সেখানে বারবার বলেছিলাম যে রক্ততঞ্চনে যে হেল্প করে, সাহায্যকারী ভিটামিন কোনটা? সেটা হয়ে যাবে ভিটামিন কে। তো ভিটামিনের কে যদি অভাব হয় কি হবে? রক্তক্ষরণ হবে, রক্ততঞ্চন হবে না। অর্থাৎ কোথাও কেটে গেলে বা কোথাও ক্ষত হলে বা কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হয়। রক্ত অত্যাধিক মাত্রায় কিন্তু রক্তক্ষরণ হয় ভিটামিন কে এর অভাবে। তো এই চারটে ভিটামিন হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবার পরবর্তীতে হেডিং করো ওয়াটার সলুয়েবল ভিটামিন। ওয়াটার সলুয়েবল
ওয়াটার সলুবেল ভিটামিন অর্থাৎ জলে দ্রবীভূত ভিটামিন। জলে দ্রবীভূত ভিটামিনের মধ্যে ফার্স্ট হেডিং করো ভিটামিন বি কমপ্লেক্স। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে তোমাদের, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কতটা ভিটামিন আছে, কত প্রকার ভিটামিন আছে, মাথায় রাখবে 8 প্রকার ভিটামিন আছে। এই 8 প্রকার ভিটামিন কি, এদের প্রত্যেকের নাম এবং সায়েন্টিফিক নেম অবশ্যই জানতে হবে, এবং এর মধ্যে কিছু কিছু ভিটামিনের অভাবে কি রোগ হয় সেটা না জানলেও হবে। মেনগুলো এখান থেকে বলে দেবো। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের সায়েন্টিফিক নাম কি? সায়েন্টিফিক নাম কিন্তু 8টারই মনে রাখতে হবে। সায়েন্টিফিক নাম হলো থিয়ামিন। সায়েন্টিফিক নাম কি? সায়েন্টিফিক নাম হলো থিয়ামিন। থিয়ামিন। তো থিয়ামিনের অভাবে কি রোগ হয়? থিয়ামিনের অভাবে হয় বেরি রোগ। থিয়ামিনের অভাবে কি রোগ হয়? বেরি রোগ হয়। সেকেন্ড ভিটামিন, ভিটামিন বি টু। ভিটামিন বি টু এর ফুল নাম, রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম বা সায়েন্টিফিক নাম হলো রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের ফলে মুখে সাধারণত ঘা হয়ে থাকে, এটা অতটা ইম্পর্টেন্ট নাই এর ফলে কি রোগ হয়, তবে এর সায়েন্টিফিক নেম কি এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। চলে আসো পরবর্তী ভিটামিন, ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি এর সায়েন্টিফিক নাম হলো নিয়াসিন। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে নিয়াসিনের অভাবে কি রোগ হয় বা প্লেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? প্লেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে, যার সায়েন্টিফিক নেম হলো কি নিয়াসিন। রিলেট করো এখান থেকে পরবর্তী। তো ভিটামিন বি ওয়ান হলো, বি টু হলো, বি থ্রি হলো। বি ফোরকে টোটালি ভুলে যাও। ভুলে যাও বলতে এটাই বলছি যে বি ফোর নামে হয় না বি কমপ্লেক্সের মধ্যে। বি ফোরকে ভুলে গিয়ে চলে আসো বি ফাইভ। বি ফাইভের ফুল নাম কি, সায়েন্টিফিক নাম কি? সায়েন্টিফিক নেম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড এর অভাবে কি রোগ হয় না মনে রাখলে হবে। চলে আসো পরবর্তী ভিটামিন, ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্স এর সায়েন্টিফিক নাম হলো পাইরিডক্সিন। পাইরিডক্সিন। লাস্টে বলে দেবো যে কোন কোন রাসায়নিক নামগুলো, কোন কোন সায়েন্টিফিক নেমগুলো তোমাদের মনে রাখতে হবে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই পাইরিডক্সিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া বা বাংলাতে বলা হয় কি রক্তাল্পতা রোগ হয়ে থাকে। ভিটামিন, চলে আসো পরবর্তী ভিটামিন, ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেনের সায়েন্টিফিক নাম হলো কি? সায়েন্টিফিক নাম হলো বায়োটিন। এই বায়োটিনের ফলে দেখবে চামড়ার উপরে কিন্তু র্যাশ বের হয়। চামড়াতে, আমাদের ত্বকে বা চামড়াতে লাল হয় বা র্যাশ বেরোয়, অর্থাৎ ইংলিশে একে বলা হয় কি ডার্মাটাইটিস। ডার্মা ডার্মাটাইটিস এটা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি সেভেনের অভাবে। চলে আসো তাহলে এখান থেকে হয়ে গেল 6টা ভিটামিন। তাহলে মনে রাখার উপায় কি বললাম ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি। বি ফোরকে ভুলে যাও, তারপর বি ফাইভ, বি সিক্স, বি সেভেন, তারপর বি এইটকে ভুলে যাও। বি এইটকে ভুলে গিয়ে চলে আসো বি এইটকে এখান থেকে ভুলে যাও, চলে আসো ভিটামিন বি নাইন। ভিটামিন বি নাইনের সায়েন্টিফিক নেম কি? সায়েন্টিফিক নেম হলো ফলিক অ্যাসিড। এর অভাবে কি হয় না মনে রাখলেও হবে। এবং লাস্ট হলো ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের সায়েন্টিফিক নাম হলো সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন হলো ভিটামিন বি টুয়েলভের সায়েন্টিফিক নেম। তো এই হলো টোটাল 8 প্রকার ভিটামিন বি কমপ্লেক্স। এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা তার আগে এখানে কমপ্লিট করে নিই। ওয়াটার সলুবেল ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স। আরেকটা কি? আরেকটা হলো ভিটামিন সি। ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কি রোগ হয়? হয় স্কারভি।
স্কারভি রোগ হয়ে থাকে এই ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় জিনিসে, সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়। এবার এখান থেকে দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সায়েন্টিফিক নেমগুলো অবশ্যই মনে রাখতে হবে, সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি। ভিটামিন বি1 থিয়ামিন, মোস্ট ইম্পর্টেন্ট। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। ভিটামিন বি3 নিয়াসিন, এবং পেলেগ্রা রোগ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। বেরি রোগ কোন ভিটামিনের অভাব হয়? ভিটামিন বি1, তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর বি5টাকে ছেড়ে দিতে পারো, বি6কে ছেড়ে দিতে পারো, বি7কে ছেড়ে দিতে পারো। বি9 এর সাইন্টিফিক নেম ফলিক অ্যাসিড, মাথায় রাখবে। বি12 এর সাইন্টিফিক নেম সাইনোকোবালামিন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আর ভিটামিন সি তো মোস্ট ইম্পর্টেন্ট, এর অভাবে স্করভি রোগ এবং অ্যাসকর্বিক অ্যাসিড এর সাইন্টিফিক নেম, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আর ফ্যাট সলিউবল মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, চারটেই ইম্পর্টেন্ট। এখানে আমি মার্কিং করছি না, এখানে চারটেই ইম্পর্টেন্ট, এবং চারটের অভাবে কি কি রোগ হয় প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু তোমরা এখান থেকে মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভ্রান্তবিলাস নাটকটির রচয়িতা কে? ভ্রান্তবিলাস এই যে নাটকটা, এর রচয়িতা হলেন, এটা এই যে ভ্রান্তবিলাস নাটকটা, এটা কিন্তু শেক্সপিয়ারের দ্য কমেডি অফ ইরর্স এর অনুপ্রেরণায় কিন্তু লিখেছিল বা নাটকটা রচনা করেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের অনুকরণে? শেক্সপিয়ারের বই দ্য কমেডি অফ ইরর্স, দ্য কমেডি অফ ইরর্স এর অনুপ্রেরণায় বিদ্যাসাগর কিন্তু এই বইটা রচনা করেছিল। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বাকি যেগুলো নাম, যাদের যাদের নাম লেখা আছে, এনাদের ফেমাস বইগুলো যদি আমি এখানে একটু ইনক্লুড করি, মাইকেল মধুসূদন দত্তের লেখা ফেমাস বই হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্ত থেকে আরেকটা কোশ্চেন দেয়, নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করে? নীল দর্পণের ইংলিশ অনুবাদ, নীল দর্পণের ইংলিশ অনুবাদ করে কে? করে এই মাইকেল মধুসূদন দত্ত। আর নীল দর্পণ এটা লেখে কে? অ্যাকচুয়ালি এটা লেখে তার নাম হলো দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীল দর্পণ গ্রন্থ এটা লিখেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু ফেমাস বই এখান থেকে রিলেট করো, সব থেকে ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলায় প্রত্যেকে পড়েছি। বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরেকটা বই এখান থেকে রিলেট করো, বেতাল পঞ্চবিংশতি। বইটা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বই বহুবার রিলেট করেছি, আরো আরেকবার এখান থেকে রিলেট করছি। এনার ফেমাস কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইনি 1913 সালে প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া এনার লেখা আরো ফেমাস বইয়ের মধ্যে হলো কাবুলিওয়ালা, শেষের কবিতা। এনার লেখা প্রচুর বই গ্রন্থ আছে, কিন্তু তার মধ্যে যেগুলো বহুবার এক্সামে দিয়েছে সেই বইয়ের নামগুলোই আমি রিলেট করাচ্ছি। সোনার তরী, গীতবিতান, চোখের বালি। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে দিয়েছে, সেটা এখনো বলা হয়নি, সেটা হলো সহজ পাঠ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ ফার্স্ট অপশানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকে, মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল, জানা সত্ত্বেও ভুল করে, সিলি মিস্টেক করে। তো সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। চলে আসো পরের কোশ্চেন, প্রকাশমবাদ
কোন নদীতে অবস্থিত? তো প্রকাশম বাঁধ এটা কৃষ্ণা রিভারের ওপরে অবস্থিত, কৃষ্ণা নদীতে, অপশন সি এর সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী আর অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া যে জায়গাটা আছে সেই জায়গাটা কৃষ্ণা নদীর ওপরেই কিন্তু এই প্রকাশম বাঁধটা অবস্থিত। আচ্ছা, এখানে ড্যামের প্রসঙ্গ যেহেতু এসছে, বাঁধের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে ইন্ডিয়ার কিছু ফেমাস ড্যাম বা ইন্ডিয়ার সব থেকে উচ্চতম বা ইন্ডিয়ার সব থেকে দীর্ঘতম বাঁধ এগুলো রিলেট করাবো, এখান থেকে কোশ্চেন দেবে। তো ফার্স্টে এখান থেকে রিলেট করো, হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, হাইয়েস্ট হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে উচ্চতম ড্যামের নাম কি? তো ভারতের সব থেকে উচ্চতম ড্যাম হলো থেরি ড্যাম, তেহেরি ড্যাম। তেহেরি ড্যামের যেহেতু উচ্চতম হাইট মনে রাখতে হবে 260 মিটার। কোশ্চেন দেবে তেহেরি ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? তো মাথায় রাখবে ভাগীরথী, ভাগীরথী রিভারের ওপরে অবস্থিত তেহেরি ড্যাম। কোন স্টেটে অবস্থিত এই তেহেরি ড্যামটা? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত। সেকেন্ড কোশ্চেনে চলে আসো। কোশ্চেন দেবে হাইয়েস্ট, ভারতের হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, হাইয়েস্ট গ্রাভিটি গ্রাভিটি ড্যাম অফ ইন্ডিয়া। তো দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কিন্তু শুধুমাত্র এই শব্দটাতে পার্থক্য, এই গ্রাভিটি। তো ভারতের সব থেকে উচ্চতম গ্রাভিটি ড্যাম তার নাম কি? তার নাম হলো ভাকরা নাঙ্গাল, ভাকরা ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল। এর হাইট কত? হাইট হলো 226 মিটার, 226 মিটার। তো এই দুটো কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে, যদি কোশ্চেন দেয় ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম কোনটা, অ্যান্সার হবে তেহরি ড্যাম। আর যদি কোশ্চেন দেয় হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার হয়ে যাবে ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল কোন স্টেটে অবস্থিত? তো ভাকরা অবস্থিত পাঞ্জাবে, নাঙ্গাল অবস্থিত হিমাচল প্রদেশে। এই ভাকরা নাঙ্গাল ড্যামটা কোন নদীর উপর অবস্থিত? কোশ্চেন দেবে, অ্যান্সার হবে সতলুজ, সতলুজ রিভারের ওপরে অবস্থিত এই ভাকরা নাঙ্গাল ড্যাম। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হলো পরের কোশ্চেন যেটা দেবে এখান থেকে সেটা হলো ভারতের সব থেকে দীর্ঘতম ড্যাম, অর্থাৎ লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, তথা কোশ্চেন যদি দেয় লংগেস্ট ড্যাম অফ ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে দীর্ঘতম ড্যাম কোনটা? তো অ্যান্সার হয়ে যাবে হীরাকুদ ড্যাম, যেটা আমাদের ভারতবর্ষে অবস্থিত। তো এই হীরাকুদ ড্যাম যেহেতু লম্বা, তো এর লেন্থ কত? 25.79 কিলোমিটার, 25.79 কিলোমিটার। কোন নদীর ওপরে অবস্থিত? এটা অবস্থিত মহানদীর ওপরে হীরাকুদ ড্যাম অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে হীরাকুদ ড্যাম অবস্থিত। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট ড্যাম আছে যেখান থেকে কোশ্চেন দেয় যে এই ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো মাইথন ড্যাম, মাইথন ড্যাম। এই মাইথন ড্যামটা কোন নদীর ওপরে অবস্থিত? বারাকার, বারাকার রিভারের ওপরে অবস্থিত। কোন স্টেটে অবস্থিত? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। সেকেন্ড ড্যাম মনে রাখবে মেত্তুর ড্যাম, বহুবার কিন্তু এই মেত্তুর ড্যাম কোশ্চেনটা রিপিট হয়েছে। মেত্তুর ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? কাবেরী নদীর ওপরে, কাবেরী রিভারের ওপরে মেত্তুর ড্যাম অবস্থিত। এটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মেত্তুর ড্যাম। 3 নম্বর ড্যাম রিলেট করো এখান থেকে ইন্দিরা সাগর, ইন্দিরা সাগর ড্যাম। এই ইন্দিরা সাগর ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম এটা কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা, নর্মদা রিভারের ওপরে অবস্থিত। এবং ইন্দিরা সাগর যে ড্যামটা এটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে, মানে মধ্যপ্রদেশের মধ্যে যখন নর্মদা নদী থাকে তার মধ্যে পড়ে, সেখানে ইন্দিরা সাগর ড্যাম অবস্থিত। এই নর্মদা নদীর উপরে আরো আরেকটা ড্যাম আছে যেটা বহুবার কোশ্চেনে দিয়েছে, সর্দার সরোবর ড্যাম। বহুবার কোশ্চেনে দেওয়ার কারণ এটাই
যে এই ড্যামের পাশেই বিশ্বের সব থেকে টলেস্ট স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, যার হাইট হলো 182 মিটার, যেটা গুজরাটের কেভাডিয়াতে অবস্থিত। কোন ড্যামের পাশে? সর্দার সরোবর ড্যামের পাশে। কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে। নর্মদা নদীর উপরেই এই সর্দার সরোবর ড্যাম, এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত সর্দার সরোবর ড্যাম। আর আরেকটা ড্যাম মনে রাখবে, যেটা বহুবারে কোশ্চেন দিয়েছে, নাগার্জুনা সাগর। নাগার্জুনা সাগর ড্যাম। এটা কোন নদীর উপরে? এটা কৃষ্ণা নদীর উপরে, কৃষ্ণা রিভারের উপরে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন। কত সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন লাগু হয়? তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনটা এসেছিল কিন্তু 1955 সালে, কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে লাগু হয়, ইমপ্লিমেন্ট হয় এর ঠিক পরের বছর 1956 সালে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই দুটোতে কনফিউজ হবে না। আনা হয়েছিল এই ভূমি সংস্কার আইনটা, খসড়া আনা হয়েছিল 1955, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কিন্তু 1956 সালে। তো 1956 অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাকে ভোরের পাখি নামে আখ্যা দিয়েছিলেন? তো ভোরের পাখি নামে আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি নামে আখ্যা দিয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে বিহারীলাল চক্রবর্তী। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। সাম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে? তো পেয়েছেন 2023-এই আর তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। বুন্দেলখান্ড কোথায় অবস্থিত? তো বুন্দেলখান্ড এটা কিন্তু গাঙ্গেয় যে সমভূমি আছে, গাঙ্গেয় সমভূমি, আর এদিকে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যে বিন্ধ্যা রেঞ্জ গিয়েছে, বিন্ধ্যা পর্বত, সেই বিন্ধ্যা পর্বতের মিডিলে যে জায়গাটা, তাকে কিন্তু বুন্দেলখণ্ড বলা হয়। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে ইন্দো গাঙ্গেয় সমভূমি, এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী অংশকেই বুন্দেলখণ্ড বলা হয়। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কত তারিখে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য অবস্থান করবে? তো কর্কট ক্রান্তি রেখা এটা উত্তর গোলার্ধে অবস্থিত 23.5 ডিগ্রি নর্থ রেখা। তো কোশ্চেন দেয় যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটা স্টেটের ওপর দিয়ে গেছে? ভারতের 8টা স্টেট। কোশ্চেনটা সম্ভবত পড়িয়েছি, 8টা স্টেটের ওপর দিয়ে গেছে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যদি বলা হয় স্টেটের নামগুলো পরপর বলতে, তো প্রথম পশ্চিমে প্রবেশ করেছে গুজরাট, গুজরাটের পরে রাজস্থান, রাজস্থানের পরে প্রবেশ করেছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের থেকে ভাগ হয়ে গিয়েছে ছত্তিশগড়, তো হলো ছত্তিশগড়। তারপর বিহার থেকে ভাগ হয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হলো 5 নম্বর। তারপরে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ হলো 6 নম্বর। তারপর বাংলাদেশের ওপর দিয়ে ওদিকে আবার ইন্ডিয়ার স্টেটে পড়েছে, প্রথম পড়েছে ত্রিপুরা, তারপরে লাস্ট গেছে কি মিজোরাম। যদি পূর্ব থেকে পশ্চিমে বলি তাহলে মুখস্থ থাকা উচিত বা চোখের সামনে ম্যাপ চলে আসা উচিত, কারণ ম্যাপ সহকারেই পড়িয়েছিলাম। তো পূর্ব থেকে পশ্চিমে হলে ফার্স্ট হবে মিজোরাম, তারপর হবে ত্রিপুরা, তারপর হবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পরে হবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে ছত্তিশগড়, তারপর মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট। তো এইভাবে কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আর যদি কোশ্চেন দেয় কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে গেছে, তো পশ্চিমবঙ্গের 5টা জেলার ওপর দিয়ে গেছে। 5টা জেলা কি কি? পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়া, আর হলো বাঁকুড়া। তো এর ওপর দিয়ে গেছে কি? পশ্চিমবঙ্গে 5টা জেলার ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। এবার এখানে দেখো, এখানে আমি ছবি সহকারে বোঝাচ্ছি তোমাদের যে কর্কট ক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কোন তারিখে অবস্থান করবে, বা কর্কট ক্রান্তি রেখার ওপরে। তো সূর্য নিরক্ষরেখা, এখানে ফার্স্টে দেখো, আগে আমি এখানে পৃথিবীটা মোটামুটি এখানে ড্র করলাম। পৃথিবীর ঠিক মিডিল দিয়ে গেছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এখান দিয়ে গেছে কি 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। এখান দিয়ে গেছে কি 63.5 ডিগ্রি নর্থ। একইভাবে নিচ দিয়ে গেছে কি 23.5 ডিগ্রি সাউথ, এখান দিয়ে গেছে কি, এখান দিয়ে গেছে
66.63 সাউথ। তো সূর্য কি হয়, সূর্য কিন্তু এই নিরক্ষরেখা থেকে 23.5 নর্থ আর 23.5 সাউথ এর মধ্যেই কিন্তু লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এইটুকু এরিয়ার মধ্যে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয়। তো এক টাইমে কি হয়, এখান থেকে যেতে যেতে এই দিকে যায়, আবার এখান থেকে এখানে ফিরে আসে, আবার বছরের অর্ধেক সময় মানে 6 মাস এটা হয়, আর পরবর্তী 6 মাস আবার লম্বভাবে কিরণ দেয় 23.5 সাউথ, আবার 23.5 সাউথের পরে আবার পরবর্তী 6 মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয় 23.5 নর্থে। তো 23.5 নর্থে কবে লম্বভাবে কিরণ দেবে বা 23.5 সাউথে কবে লম্বভাবে কিরণ দেবে, এগুলো আমি এখানে ডিটেলসে বোঝাচ্ছি, ছবির মাধ্যমেই বোঝাবো। তো এখান থেকে দেখো, যদি লম্বভাবে কিরণ দেয় 23.5 নর্থের এই রেখাতে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখাতে যদি সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে সেদিন অবভিয়াসলি কিন্তু উত্তর গোলার্ধে দিন বড় হবে। তো উত্তর গোলার্ধে দিন বড় কোন দিন? উত্তর গোলার্ধে দিন বড় কিন্তু 21শে জুন তারিখে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সেম কোশ্চেনটা যদি বলতো যে মকর ক্রান্তি রেখার ওপরে 23.5 সাউথ এই রেখার ওপরে সূর্য কোন দিন লম্বভাবে কিরণ দেবে, তো সূর্য লম্বভাবে কিরণ দেবে কবে? সূর্য লম্বভাবে কিরণ দেবে 21শে ডিসেম্বরে। এবং 21শে ডিসেম্বরে কি হয়? 21শে ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, তার অপোজিটটা হয় উত্তর গোলার্ধে, অর্থাৎ ওই দিন উত্তর গোলার্ধের রেসপেক্টে দিন কিন্তু সব থেকে ছোট হয়, রাত কিন্তু সব থেকে বড় হয়। তো সেটাই কিন্তু এখান থেকে পড়াবো। জলবিষুব কবে, মহাবিষুব কবে, অপসূর অবস্থান কত তারিখে হয়, অনুসূর অবস্থান কত তারিখে হয়, দিন রাত সমান কবে হয়, তো এখান থেকে রিলেট করো। মিডিলে এখান থেকে আমি মিডিলে আছে সান, সূর্য। তো সূর্যকে কেন্দ্র করে কি হচ্ছে? পৃথিবী ঘুরছে। সূর্য ছোট হয়ে গেল, তো এই ধরো সূর্যকে কেন্দ্র করে কি ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। তো পৃথিবী কি হয়? ইলিপ্টিক্যাল পাথে কিন্তু ঘোরে, মানে ডিম্বাকার পথে কিন্তু সূর্যকে পরিক্রম করে। তো ডিম্বাকার পথে যখন পরিক্রম করছে, আপাত দৃষ্টিতেই দেখেই বুঝতে পারছো, এখান থেকে এই একটা ডিস্টেন্স, এখান থেকে এই একটা ডিস্টেন্স, এর মধ্যে বড় কোনটা? তো অবভিয়াসলি এই ডিস্টেন্সটা কিন্তু বড় হবে, এই ডিস্টেন্সটা বড় হবে। তো বড় ডিস্টেন্স কত? 15.20 15.20 করোড় কিলোমিটার। এবং এই অবস্থানে পৃথিবী কিন্তু সূর্যের থেকে সব থেকে দূরে অবস্থান করে। এবং এই দিনটা কি বার? এই দিনটা হলো 4th জুলাই। আর সূর্য পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করে কবে? সূর্য পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করে, ডিস্টেন্স কত? 14.80 বা অনেক বইতে 70 থাকে করোড় কিলোমিটার। তো এই অবস্থানটা কবে হয়? এই অবস্থানটা হয় 3rd জানুয়ারি মাসের 3 তারিখে, 3rd জানুয়ারি। এবার 1-2 দিন আগে পিছে হতে পারে। তো এই অবস্থানকে, মানে যে অবস্থানে পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অনুসুর বলা হয়। আর সূর্য পৃথিবীর থেকে সব থেকে দূরে থাকে যে অবস্থানে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় অপসূর। তো কোশ্চেন দেবে অপসূর কোন তারিখে, অনুসূর কোন তারিখে? তো অনুসূর হলো 3rd জানুয়ারি, অপসূর হলো 4th জুলাই। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে দিন রাত সমান কোন কোন তারিখে দিন ও রাত সমান হয়? তো দিন এবং রাত সমান হয় এই পজিশন এবং এই পজিশনে পৃথিবী যখন থাকে, তখন কিন্তু দিন এবং রাত কিন্তু সমান হয়। তো পজিশন দুটো কোন কোন ডেটে হয়? 23rd সেপ্টেম্বর, আরেকটা হলো 21শে মার্চ। তো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কিন্তু দিন এবং রাত সমান হয়। তো 23শে সেপ্টেম্বরকে কি বলা হয়? বলা হয় জলবিষুব বলা হয়।
আর 21শে মার্চকে বলা হয় মহাবিষুব। তো কোশ্চেন দেয় যে মহাবিষুব কবে? মহাবিষুব হয় 21শে মার্চ, আর জলবিষুব হয় কবে? 23শে সেপ্টেম্বর। এই দুই দিনই কি হয়? দুই দিনই কিন্তু দিন ইকুয়াল টু কিন্তু রাত, দিন এবং রাত সমান। এখানেও কি দিন ইকুয়াল টু কি হবে? রাত। দিন এবং রাত কিন্তু সমান হয়ে থাকে। এবার এখান থেকে রিলেট করো, কোশ্চেন দেবে যে উত্তর গোলার্ধে কবে দিন বড় এবং দক্ষিণ গোলার্ধে কবে দিন বড়, কোশ্চেন দেবে। তো এখানে এই রকম পজিশনে, এরকম দুটো পজিশনে যখন পৃথিবী থাকে, এর মধ্যে একটা পজিশনে দক্ষিণ গোলার্ধের দিন বড় হয়, আরেকটা পজিশনে কি হয়? উত্তর গোলার্ধের দিন বড় হয়। তো উত্তর গোলার্ধের দিন বড় কবে? 21শে জুন তারিখে দিন বড় হয়। তো উত্তর গোলার্ধের রেসপেক্টে বলছি, উত্তর গোলার্ধের দিন বড়, উত্তর গোলার্ধে দিন বড়, যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তো উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত কি হয়? রাত হয় ছোট। কবে? 21শে জুন তারিখে। আর এই সেম জিনিসটা যদি দক্ষিণ গোলার্ধের রেসপেক্টে বলি, এই 21শে জুনে, তো 21শে জুনে দক্ষিণ গোলার্ধে কিন্তু দিন সব থেকে ছোট হয়, রাত সব থেকে বড় হয়। একইভাবে এদিকে 21শে জুন আর এদিকে হলো 21শে ডিসেম্বর। তো 21শে ডিসেম্বরে উত্তর গোলার্ধের রেসপেক্টে বলছি, 21শে ডিসেম্বরে কিন্তু দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। কিন্তু উত্তর গোলার্ধের রেসপেক্টে যদি বলি, তো উত্তর গোলার্ধে এই দিন কিন্তু দিন সব থেকে হয়ে যায় ছোট, আর রাত কি হয়? রাত হয়ে যায় কিন্তু সব থেকে বড়। এই 6টা ডেট কিন্তু এখান থেকে মনে রাখবে। অনুসুর অপসুর অবস্থান কবে, দিন রাত সমান হয় কবে, জলবিষুব কোন ডেটকে বলা হয়, মহাবিষুব কোন ডেটকে বলা হয়, আর উত্তর গোলার্ধে কবে দিন ছোট রাত বড় বা দিন বড় রাত ছোট হয়, এটা কিন্তু অবশ্যই এখান থেকে মাথায় রাখবে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। চলে আসো পরের কোশ্চেন। ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত? তো ফিরোজাবাদে মূলত কাঁচের যে জিনিসগুলো বা চুড়ি জাতীয় জিনিস, এইগুলোর কারখানা রয়েছে। তো চুড়ি তৈরির জন্য বিখ্যাত হয়ে যাবে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তালার শহর কাকে বলা হয়? যদি কোশ্চেন দেয় তালার শহর, তো তালার শহর বলা হয় আলিগড়কে। আলিগড়, আলিগড়, আলিগড় কোথায়? উত্তরপ্রদেশের আলিগড়কে বলা হয় তালার শহর। কোশ্চেন দেবে তোমাদের যে সিমেন্টের শহর বলা হয় কাকে? তো সিমেন্টের শহর বলা হয় সাতানা। সাতানা, মধ্যপ্রদেশের সাতানাকে বলা হয় সিমেন্টের শহর। আর চুড়ির শহর বলা হয় কাকে? চুড়ির শহর বলা হয় ফিরোজাবাদকে। পরের কোশ্চেনে চলে আসো, এবং আজকের ক্লাসের এটাই লাস্ট কোশ্চেন। ভারতের প্রথম সুতিকল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতের প্রথম সুতিকল প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। কলকাতার কোথায় সুতিকল প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতার ফোর্ট গ্লোস্টার। কলকাতার কোথায়? কলকাতার ফোর্ট গ্লোস্টারে প্রথম সুতিকল কবে গঠিত হয়েছিল? এটা 1818 সালে গঠিত হয়েছিল। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, যেটা এক্সামে বহুবার দিয়েছে, যে ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা, ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা গড়ে ওঠে বা প্রতিষ্ঠিত হয় কোথায়? তো ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হয়, এই দুটোর মধ্যে গোলাবে না একদম। একটা কোশ্চেন ছিল সুতি কল কোথায় প্রতিষ্ঠিত হয়, আর একটা বলছে সুতি বস্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়। যদি সুতি বস্ত্র বলে, তখন অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ঘুষুড়ি। ওয়েস্ট বেঙ্গলের ঘুষুড়ি, এটাও কিন্তু কলকাতার নিয়ারেস্ট। ওয়েস্ট বেঙ্গলের ঘুষুড়িতে অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা। আর সুতি কল যদি বলে, তখন অ্যান্সার হবে কলকাতার ফোর্ট গ্লোস্টারে। কবে হয়েছিল?
1818 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকের ক্লাসে এই 24টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, বা তোমাদের ক্লাসের চাপ এতটাই থাকে, আমাদেরও হয়তো কোনো না কোনো কোশ্চেনে কিছু না কিছু সিলি মিস্টেক হতে পারে। তো সেটাও যদি তোমাদের মনে হয় তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই সিলি মিস্টেকগুলোকে আমরা হয় কমেন্ট বক্সে হোক বা পরবর্তী কোনো ক্লাসে হোক বা কোনো ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক, সেখানে কিন্তু আমরা সেটাকে কারেকশন করে দেবো বা সলভ করে দেবো। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। প্রত্যেক দিনই বলি, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট লাইকটা করো না। তো অবশ্যই লাইক করবে। আর ক্লাস ভালো লাগলে তোমরা এই ক্লাসের লিঙ্কগুলোকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং তার পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।